ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ভেক্টরস। তো এটাও কিন্তু আমাদের আগের দুটো ভিডিওর মতোই, আগের দুটো ভিডিওতে আমরা যা ডিসকাস করেছিলাম, আমরা কিছু ম্যাথমেটিক্যাল টেকনিক শিখেছিলাম। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অল্প বিস্তর ধারণা অর্জন করেছিলাম। কিসের জন্য? ফিজিক্সকে সহজভাবে বোঝার জন্য। তো এই যে ভেক্টর যেটা আজকে করতে যাচ্ছি, এটাও কিন্তু বলতে পারো এটাও কিন্তু ম্যাথমেটিক্সেরই একটা চ্যাপ্টার। এই ভেক্টরের যে নলেজ, সেটা ফিজিক্সে খুবই এসেনশিয়াল। তো সেই জন্য আমরা কোর ফিজিক্স শুরু করার আগে এই ভেক্টরস চ্যাপ্টারটা করে নেব। যদিও আগের দুটো ভিডিওতে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম, যেমন ধরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস বা অ্যালজেব্রার কিছু ছোটোখাটো জিনিস বলেছিলাম, গ্রাফ সম্পর্কে একটা ডিসকাশন করেছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু এক্সামে ডিরেক্ট কোশ্চেন, ফিজিক্সের পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসবে না। মানে আমি বলতে চাচ্ছি, যেটা ধরো তোমাকে একটা ডেরিভেটিভ করতে দিল বা একটা ইন্টিগ্রেশন করতে দিল, সেরকম কোশ্চেন ফিজিক্সে অন্তত আসবে না। কিন্তু ভেক্টর যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু ফিজিক্সেরও চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু ফিজিক্সে কোশ্চেন আসবে, ডিরেক্ট কোশ্চেন আসবে। ভেক্টর সংক্রান্ত থিওরি আসতে পারে, প্রবলেম করতে দিতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে তো এটা কিন্তু এমনিতে অঙ্কেরই বিষয়টা, তোমরা দেখবো ম্যাথমেটিক্সেও আছে এই চ্যাপ্টারটা ভেক্টর, কিন্তু ফিজিক্সেরও চ্যাপ্টার এটাকে এটা থেকে ফিজিক্সে কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে। সোজা কথা হচ্ছে এটা, বুঝতে পারছো? আগের দুটো থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন আসবে না। তবে হ্যাঁ, এটা হতে পারে যে ধরো কোনো একটা ফিজিক্সের প্রবলেম সলভ করতে গিয়ে তোমার কখনো একটা ডেরিভেটিভ করতে হতে পারে, কখনো ইন্টিগ্রেশন করতে হতে পারে, তাই না? ট্রিগোনোমেট্রির কোনো ফর্মুলা প্রয়োজন হতে পারে, গ্রাফিক্যাল কোনো কনসেপ্ট প্রয়োজন হতে পারে। ডিরেক্টলি ওইসব কনসেপ্ট থেকে ডিরেক্টলি কোনো কোশ্চেন ফিজিক্সে আসবে না, কিন্তু ভেক্টর থেকে কিন্তু আসবে। হ্যাঁ, ভেক্টরকে হয়তো দিতে পারে, দুটো ভেক্টর মাল্টিপ্লাই করতে দিতে পারে, বা দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে দিতে পারে, বা দুটো ভেক্টরকে অ্যাড করতে দিতে পারে, সাবট্রাক্ট করতে দিতে পারে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ইম্পর্টেন্স ওই আগের দুটো তুলনায় এটার ইম্পর্টেন্স কিন্তু বেশি। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে আমি দু একটা কথা বলি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা কি পড়তে যাচ্ছি। তোমরা ক্লাস 9-এ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে পড়েছো, এদের পার্থক্য পড়েছো, আশা করি একটু আধটু মনে আছে। তো তোমরা জানো যে ফিজিক্সে প্রচুর রাশি আছে। আমরা মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টারটাতে দেখেছি যে কত রাশি আছে। হ্যাঁ, প্রত্যেকের মাত্রা বের করেছি এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধান করেছি। যত পড়তে থাকবে নতুন নতুন রাশির সাথে পরিচিত হতে থাকবে। তো এই রাশিগুলোর মধ্যে কিছু রাশি আছে যাদেরকে আমরা বলি ভেক্টর, আর কিছু আছে যাদেরকে আমরা বলি স্কেলার। এবার এই ভেক্টর রাশিগুলো, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের যে যোগ, বিয়োগ, গুণ বা ভাগ, এর নিয়ম কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম নয়, এদের নিয়ম আলাদা। এই নিয়মগুলোই আমরা কিন্তু এই চ্যাপ্টারে শিখব। এই চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি হওয়া উচিত ভেক্টর অ্যালজেব্রা। ওকে, কোনো কোনো বইতে এটাকে ভেক্টর অ্যালজেব্রাও লেখা থাকে। কেন ভেক্টর অ্যালজেব্রা বলা উচিত? কারণ এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যা শিখব সেটা হচ্ছে অ্যাডিশন, অর্থাৎ দুটো ভেক্টরকে কি করে যোগ করতে হয়। নাম্বার 2, সাবট্রাকশন, অর্থাৎ দুটো ভেক্টরকে একটা থেকে আরেকটাকে কি করে বিয়োগ করতে হয়। রিজলিউশন, রিজলিউশন মানে হচ্ছে একটা ভেক্টরকে কি করে ভাগ করতে হয়। এবং নাম্বার 4 হচ্ছে মাল্টিপ্লিকেশন, দুটো ভেক্টরকে কি করে গুণ করতে হয়। আমরা বেসিক্যালি এই চারটা প্রসেস শিখব। ওকে, তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে ভাবতে পারো এটা হচ্ছে ভেক্টর বীজগণিত। ভেক্টরের বীজগণিত শিখব, যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম শিখব। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তো শুরু করার আগে প্রথমেই আমাদের যেটা জেনে নেওয়া দরকার পরিষ্কারভাবে, সেটা হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে এবং ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলি কি কি কি। ভেক্টর, তোমরা জানো, ছোটবেলায় পড়েছো যে কিছু রাশি আছে যাদের
শুধুমাত্র মান লিখলে পরেই তাদের সম্পর্কে সমস্ত ধারণা পাওয়া যায়। কিন্তু কিছু কিছু রাশি আছে যাদের মানের সঙ্গে সঙ্গে দিক উল্লেখ করতে হয়। আমি উদাহরণ দিচ্ছি। ধরো একটা পাথর, তার ভর m = 5 কেজি। ওকে, এবার এই যে 5 কেজি তুমি লিখলে, এই ইনফরমেশনটা কিন্তু এর ভর সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন, আর কিছু আমার জানার দরকার নেই। ওকে, ধরো আরেকটা পাথর আছে, এর ভর ধরো এটা m1 দিলাম, সেকেন্ড যে পাথরটা তার ভর m2 = মনে করো 3 কেজি। ওকে, এবার এই দুটো পাথরের সম্মিলিত ভর কত? যদি এই দুটো পাথর মিলে বা এই দুটো বস্তু মিলে একটা বস্তু সংস্থা তৈরি হয়, মনে করো একটা সংস্থা এটা, যেখানে এই দুটো বস্তু আছে যাদের ভর একটা 5 কেজি, একটা 3 কেজি, তাহলে পরে সংস্থাটির ভর কত? সংস্থাটির ভর m = আমরা সবাই জানি কত হবে, 5 + 3 কেজি which is 8 কেজি, তাই না? কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায় দেখো, এবার পাশাপাশি আরেকটা উদাহরণ নিচ্ছি। মনে করো এখানে একটা বস্তু আছে যার ভর 5 কেজি, এর উপরে আমি একটা বল প্রয়োগ করলাম F 10 নিউটন। ওকে, বলো তো বস্তুটার ত্বরণ কত হবে? A = আমরা জানি F/m, F = ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে হবে 2 মিটার 10/5 মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার এই বস্তুটার উপরে আমি ধরো একই দিকে আরও একটা বল প্রয়োগ করলাম, এটাও 10 নিউটন। ওকে, এটা একটা 10 নিউটন বল আগে থেকেই ছিল, আরেকটা 10 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে বলো তো এবার ত্বরণ কত হবে? তো তখন তুমি বলবে এবার ত্বরণ হবে, ধরো এই ত্বরণটাকে A1 নাম দিলাম, এবার A2 হবে। কি করে বের করতে হবে? মোট বলকে ফিজিক্সের ভাষায় নেট বল বলতে পারো বা লব্ধি বল বলতে পারো। তাহলে লব্ধি বল বা নেট বল কত? 20 / বস্তুর ভর মিটার/সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? এই পর্যন্ত কোনো সমস্যা নেই। দুটি বল প্রয়োগ করলাম, দুটি বল যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে ওর ত্বরণ যা হওয়া উচিত তাই হলো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার বলো তো এই সেকেন্ড যে বলটা, এটা যদি আমি এই দিক বরাবর প্রয়োগ করতাম তাহলে কি হতো? 10 নিউটন যদি আমি এই প্রথম বলটা যেই দিকে, তার সাথে যদি লম্বভাবে প্রয়োগ করতাম, তাহলেও কি ত্বরণ এটা হতো? দ্য অ্যান্সার ইজ নো। এই ক্ষেত্রে ত্বরণ আলাদা হতো। এই ক্ষেত্রে আমরা যদি ত্বরণ পরিমাপ করি তাহলে দেখতে পাবো যে তৃতীয় ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 2√2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এই বিষয়টা একটু আশ্চর্যের তোমাদের কাছে আপাতত, তাই না? 10 নিউটনের একটা বল, 10 নিউটনের আরেকটা বল, টোটাল বল 20 নিউটন, 20/5 তার মানে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে কত হচ্ছে? 2√2। কেমন করে হচ্ছে? কেন হচ্ছে? তার কারণ এই ক্ষেত্রে এই দুটো বলকে যোগ করলে পরে 20 হয় না। বুঝতে পারছ? তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে তার ত্বরণ 2√2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়। তুমি যদি ত্বরণ পরিমাপ করতে পারো তাহলে দেখবে যে এটার ত্বরণ 2√2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে এই 10 আর 10-এর যোগফল 20 নয়। কত? 10√2। 10√2 হলেই তাকে 5 দিয়ে ডিভাইড করলে পরে 2√2 হবে। পরিষ্কার? ওকে, এবার যদি এই বলটা, এই 10 নিউটন বলটা যদি এই দিকে প্রয়োগ না করে আমি ধরো এই 60 ডিগ্রি কোণে প্রয়োগ করি, ধরো এই কোণটা মানে প্রথম বলের সঙ্গে 60 ডিগ্রি কোণে যদি প্রয়োগ করি, তাহলে যে ত্বরণ হবে সেটা আবার আলাদা। এক্ষেত্রে যেটা দেখতে পাবে, এই ক্ষেত্রে ত্বরণ হবে তোমার 2√3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে বুঝতে পারছো
এই ক্ষেত্রে এই 10 নিউটন আর এই 10 নিউটনের যে লব্ধি বল বা যোগফল যেটা, সেটা কিন্তু 10√3। লব্ধি বলগুলো যদি আমি পাশাপাশি লিখি, এখানে লব্ধি বল কত, এখানে লব্ধি বল হচ্ছে, এখানে তো একটাই বল ছিল, লব্ধি বল 10 নিউটন। এক্ষেত্রে যখন দুটোই একই দিকে 20 নিউটন, এক্ষেত্রে 10√2 নিউটন, এক্ষেত্রে 10√3 নিউটন। এবং সেই জন্যই ত্বরণগুলো এরকম হয়েছে, প্রথম ক্ষেত্রে 2, দ্বিতীয় ক্ষেত্রে 4, তৃতীয় ক্ষেত্রে 2√2, তৃতীয় ক্ষেত্রে 2√3। এবার এটা একটা প্রশ্ন যে তার মানে বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাই না? আমি যদি বলের দিক মেনশন না করি, মনে করো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে, দুটো বল 10 নিউটন, বললাম না কোনটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, দুইটা একই দিকে নাকি দুইটা পরস্পর সমকোণে, নাকি একটার সাথে আরেকটা 60 ডিগ্রি, নাকি 30 ডিগ্রি, নাকি বিপরীতে। আমি যদি উল্টো দিকে বল প্রয়োগ করি, আরও একটা কেস বলি, তখন দেখবে ত্বরণ হবে F5 = 0। তার মানে বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে, কোন বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ডিটারমাইনিং অ্যাক্সেলারেশন। বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হয়, তুমি বল প্রয়োগ করলে আলটিমেট যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বস্তুটা ত্বরণ হচ্ছে। ওকে, কোন ক্ষেত্রে কত ত্বরণ দেখতে পাবে? যখন একটা বল ছিল তখন দেখবে এটা, যখন দুটো বল একই দিকে তখন দেখবে এই ত্বরণে চলছে বস্তুটা, যখন দেখবে পরস্পরের সমকোণে বল প্রয়োগ করা হয়েছে তখন দেখবে বস্তুর ত্বরণ এটা, যখন দেখবে যে 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়েছে, দুটো বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এই যে এই কোণটা যখন 60 ডিগ্রি তখন দেখবে এটা তো এই ত্বরণে চলছে বস্তু, যখন দেখবে দুটো বল পরস্পরের বিপরীতে প্রযুক্ত হচ্ছে তখন দেখবে বস্তুর কোনো ত্বরণই নেই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে বল রাশিটা, এর ডিরেকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট, দিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি দিক উল্লেখ না করি তাহলে এর এফেক্টই এর উপরে কি হবে সেটা বলতেই পারবো না, তাই না? আমি যদি এই দুটো ফোর্সের ডিরেকশন যদি মেনশন না করি, তাহলে এই বস্তুটার ভবিষ্যৎ কি, ও কত ত্বরণে চলবে, আদৌ ত্বরণ হবে কি হবে না, কিছুই বলতে পারবো না, তাই না? তার মানে ফোর্স রাশিটার ক্ষেত্রে যখন তুমি লিখবে এ ফোর্স অফ 10 নিউটন ইজ অ্যাপ্লাইড অন এ বডি, দিস ইজ নট দ্য কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য ফোর্স। 10 নিউটন বল একটা বস্তুর উপর প্রযুক্ত হলো, যদি এই কথাটা বলো তুমি, তাহলে তুমি কিন্তু বল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিলে না, সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া হয়নি। কি বলতে হবে? কোন দিকে প্রযুক্ত হয়েছে এটাও বলতে হবে, তবেই গিয়ে ওই বলের প্রভাব বস্তুটার উপরে কি হবে, অর্থাৎ বলের প্রভাবে তো ত্বরণ হয়, তাহলে ওই বলের প্রভাবে বস্তুতে কত ত্বরণ সৃষ্টি হবে এটা তো তুমি মান থেকে পেয়ে যাবে, এই একটা বল যদি প্রযুক্ত হয়, কিন্তু কোন দিকে ত্বরণ হবে সেটা কি করে পাবে? তখন তার জন্য বলের দিক মেনশন করতে হবে, বলের দিকে ত্বরণ হয়, নিউটনের সূত্রে বলা আছে। এবার যদি একাধিক বল প্রযুক্ত হয় তাহলে তো আরোই বলতে পারবে না। ধরো দুটো 10 নিউটনের বল প্রযুক্ত হলো, কিচ্ছু বললাম না কোনটা কোন দিকে, তুমি বলতে পারবে বস্তুটার ত্বরণ কত হবে? ভবিষ্যৎ বলতে পারবে বস্তুটার? সম্ভব না বলা। এই উদাহরণটা দিয়ে আমি এটাই বলার চেষ্টা করলাম যে তার মানে এখানে যে রাশিটা নিয়ে আমি কথা বলছিলাম এটা হচ্ছে ভর, আর এখানে যে রাশিটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে বল। ভরের ক্ষেত্রে শুধুমাত্র ভরের মান, এই যে 5 কেজি বা 3 কেজি, এইটুকু লিখলেই বা এইটুকু বললেই যথেষ্ট। এবং যদি আমাদের কোথাও যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়, আমরা সরাসরি অ্যালজেব্রিক নিয়মে যোগ বিয়োগ করলে রেজাল্ট পেয়ে যাব। যেমন এই দুটো ভরকে যোগ করলে 8 কেজি হয়, বিয়োগ করলে 2 কেজি হয়, গুণ করলে 15 কেজি হয়। কথা বুঝতে পারছো? কিন্তু বল রাশিটা কিন্তু এই ভরের মতো এরকম রাশি নয়, কারণ দুটো বলকে আমি যোগ করছি, দেখো বিভিন্ন ক্ষেত্রে যোগ করে আমি দেখালাম, যোগ করে দেখাইনি কিন্তু আমি কি হবে সেটা বলেছি। সেটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রে লব্ধি বল বা যোগফল কত হয়েছিল? দুটো বলের যোগফল হয়েছিল 20। তারপরে যখন সমকোণে প্রযুক্ত হচ্ছিল তখন কত? 10√2। যখন 60 ডিগ্রি কোণে প্রযুক্ত হচ্ছিল তখন 10√3। যখন বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে তখন 0, তাই না? তার মানে ডিরেকশনটা এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ডিরেকশন আলাদা হলে যোগফল আলাদা হয়।
বুঝতে পারছো? তো এই যে রাশিগুলো, যেমন ফোর্স, যেমন ডিসপ্লেসমেন্ট মানে সরণ, যেমন বেগ, যেমন ত্বরণ, এই রাশিগুলো হচ্ছে এই এক ধরনের রাশি। মানে এরা কিন্তু এই ভরের মতো রাশি নয়। ভর বা সময় বা তোমার তাপমাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা, এই রাশিগুলো এক ধরনের রাশি। আর এই যে বল, সরণ, বেগ, এরা আরেক ধরনের রাশি। কি ধরনের আলাদা, কি এদের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এই রাশিগুলো অর্থাৎ বল, সরণ, বেগ, ত্বরণ, এই রাশিগুলো এদের দিক ইম্পর্ট্যান্ট। এদের কোথাও যদি তুমি এদের মান লেখো বা বলো, সঙ্গে দিকটাও উল্লেখ করতে হবে। বুঝতে পারছো? এবং এদের আরেকটা বৈশিষ্ট্য কি? এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দিকটা যেহেতু ইম্পর্টেন্ট, সেই জন্য এদের যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর নিয়ম আলাদা। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে দুটো বল 10 নিউটনের দুটোই কখনো যোগ করলে 20 হয়, কখনো 10√2 হয়, কখনো 10√3 হয়, কখনো 0 হয়, কখনো অন্য কিছু হয়। তার মানে এই ক্ষেত্রে যোগের যে নিয়মটা, অ্যাডিশনের যে রুলটা নিশ্চয়ই এরকম নয়। এটার মতো যোগ নিশ্চয়ই এখানে হচ্ছে না, অন্য কোনো নিয়মে হচ্ছে, হুইচ ইজ আননোন টু আস। এই মুহূর্তে আমরা এখনও জানি না আর কি যে এই রুলটা কোন রুলে হচ্ছে। সবগুলো রেজাল্ট, এই যে 10 নিউটন, 20 নিউটন, 10 নিউটন তো একটা বল, এটা বাদ দাও, এই যে 20, 10√2, 10√3 বা 0, এগুলো কিন্তু সব একই নিয়মে হয়েছে। এই ফলাফলগুলো কিন্তু একই নিয়মে একটা সূত্র দিয়েই পাওয়া গেছে, সেই সূত্রটা আমরা এখনো শিখিনি। বুঝতে পারছো? তাহলে আমরা এই চ্যাপ্টারে কি পড়তে যাচ্ছি? আমরা এই চ্যাপ্টারে পড়তে যাচ্ছি যে কি করে এইরকম রাশিকে, অর্থাৎ যাদের ক্ষেত্রে দিকটা ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত রাশিকে কি করে যোগ করতে হয়। যোগের নিয়ম শিখব, বিয়োগের নিয়ম শিখব, ভাগের নিয়ম শিখব, গুণের নিয়ম শিখব। এই 4টা প্রসেস শিখব। এই রাশিগুলোকে কি রাশি বলে? এই রাশিগুলো যে ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ডাইপোল মোমেন্ট, প্রচুর রাশি আছে এরকম ফিজিক্সে যাদের বৈশিষ্ট্য এইরকম, অর্থাৎ যাদের ক্ষেত্রে দিকটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং যাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ স্পেশাল একটা নিয়মে হয়। দ্যাট রুল ইজ কল্ড ভেক্টর রুল অর ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রার যে রুল, সেই রুলে হবে, এই রুলে হবে না। এটা স্কেলারের রুল, স্কেলারের অ্যাডিশনের রুল, স্কেলারের সাবট্রাকশনের রুল বা স্কেলারের মাল্টিপ্লিকেশনের রুল, সেই রুল এইখানে অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছো? তো এই সমস্ত রাশিগুলোকে আমরা বলি ভেক্টর, আর এরা স্কেলার। পার্থক্যটা নিশ্চয়ই পরিষ্কার তোমাদের কাছে। কেন আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে? কারণ ফিজিক্সে যারা ভেক্টর রাশি, তাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগের নিয়ম কানুন আলাদা। সেই নিয়ম কানুনগুলোই এই চ্যাপ্টারে আমরা শিখব। হাউ টু অ্যাড, হাউ টু সাবট্রাক্ট, হাউ টু রিজলভ, হাউ টু মাল্টিপ্লাই। পরিষ্কার? ওকে ওকে, চলো তাহলে এবার মূল জায়গায় যাই, শুরু করি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হাউ টু রিপ্রেজেন্ট এ ভেক্টর জিওমেট্রিক্যালি। একটা ভেক্টরকে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। তো দেখো, সাপোজ আমরা একটা ভেক্টর নিচ্ছি, ধরো সরণ ভেক্টর একটা, হ্যাঁ, ধরো কোনো একটি বস্তুর সরণ 4 মিটার টুয়ার্ডস ইস্ট। এটা হচ্ছে সরণের মান, এটা হচ্ছে সরণের দিক। ধরো একটা বস্তু 4 মিটার পূর্ব দিকে সরণ হয়েছে, তো এটা একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কেমন? ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে এস লিখতে পারো, সো এস ইকুয়াল টু 4 মিটার টুয়ার্ডস ইস্ট। এবার এটাকে ছবিতে কি করে আমরা দেখাবো? জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যেটা ডায়াগ্রাম আঁকবো কিভাবে। একটা জিনিস মনে রাখবে যে ভেক্টরে কিন্তু ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। যে কোনো ভেক্টর
রিলেটেড প্রবলেম সলভ করতে গেলে ডায়াগ্রাম ছাড়া করা অসম্ভব। ওকে, তো হ্যাঁ, কিছু প্রবলেম আছে ডায়াগ্রাম ছাড়া করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ডায়াগ্রাম প্রয়োজন পড়বে। তো ডায়াগ্রাম আঁকতে গেলে ভেক্টরের ডায়াগ্রাম কি করে আঁকে? তো এটা একটা ভেক্টর আমি নিয়েছি, সিঙ্গেল ভেক্টর, যেটা কিনা একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর, যার মান হচ্ছে 4 মিটার এবং দিক হচ্ছে পূর্ব দিক। তো এটাকে ছবিতে কি করে আঁকবো দেখো। সবার প্রথমে তোমাকে নিজের ইচ্ছা মতো একটা ডিরেকশন চুজ করতে হবে খাতায়। ধরো এটাকে আমি নর্থ নিলাম, তো এটা নর্থ নিলাম মানে বাকিগুলো ফিক্স হয়ে গেল। এটা হয়ে গেল ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট। এবার যেহেতু এটা ইস্ট ডিরেকশানে ভেক্টরটা, সুতরাং আমি ওয়েস্ট টু ইস্ট একটা লাইন টানবো আমার সুবিধা মতো লেন্থের, এবং এই লাইনটার যে এন্ড পয়েন্ট দুটো, দুই প্রান্তের দুটো নাম দেব। এই লাইনের যে লেন্থটা, দ্যাট ইজ দ্য লেন্থ এ বি, এটা হচ্ছে ভেক্টরটির মান সূচিত করবে। তার মানে এটা হবে 4 মিটার। এই যে ভেক্টরের মান, এই যে ভেক্টরের দিক, এটা হচ্ছে মান আর এটা হচ্ছে দিক। মানকে ইংরেজিতে বলে ম্যাগনিচিউড, দিক হচ্ছে ডিরেকশন। তো আমরা যে লেন্থটা আঁকলাম, এই লেন্থটা আমাদের মানকে সূচিত করবে 4 মিটার। ওকে, তাহলে কি এটা 4 মিটার লম্বা আঁকতে হবে? না, কখনোই না। তুমি তোমার সুবিধা মতো আঁকবে, অর্থাৎ তোমার হিসাবে তুমি এইটুকুকে 1 মিটার ধরেছো, এই যে এটা তোমার 1, সেই হিসাবে এটা 4 মিটার। কেউ এর থেকে ইচ্ছা করলে স্কেলটা বড় নিতে পারে, কেউ ছোটও নিতে পারে, যার যেরকম সুবিধা, যেরকম প্রয়োজন সেই অনুযায়ী সে আঁকবে। পরিষ্কার? তাহলে তুমি এটাকে 4 ধরেছো, মানে এইটুকুকে তুমি 1 ধরেছো, এই স্কেলে তোমার এটা 4, সুতরাং এটাই তোমার ভেক্টরটার মান। এবার দিক কিভাবে বোঝাবো? দিক বোঝানোর জন্য ভেক্টরের আমরা এটা, এই দিকটা আমাদের কোন দিক? এই দিকটা আমাদের ওয়েস্ট, আর এই দিকটা ইস্ট। ভেক্টরটা কোন দিকে? ইস্ট ডিরেকশনে, তাহলে ফ্রম ওয়েস্ট টু ইস্ট এই লাইনটার উপরে একটা অ্যারো দিতে হবে। বাস, হয়ে গেল। এই হচ্ছে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। এইভাবে আমরা এই যে ভেক্টরটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যার মান হচ্ছে 4 মিটার, যার দিক হচ্ছে পূর্ব দিক, তাকে আমরা এইভাবে ছবির সাহায্যে দেখাতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি একই জায়গায়, একই ছবিতে যদি তোমার ধরো আরও একটা ভেক্টর রাখতে হয়, ধরো যে ওই ভেক্টরটা হচ্ছে মনে করো 3 মিটার টুয়ার্ড সাউথ, আরেকটা সরণ ভেক্টর, তাহলে সেটাকে কি করে আঁকবো? তোমার স্কেলটাকে ওটাই রাখতে হবে। তুমি এইটুকুকে 1 মিটার ধরেছো, সেই হিসাবে তোমার এইখান থেকে যদি আঁকো, তাহলে সাউথের ডিরেকশানে মানে নর্থ টু সাউথ আঁকতে হবে। এই যে তোমার 3 মিটার, সিডি নাম দাও, সাউথ ডিরেকশানে আরও দিয়ে দাও, বাস হয়ে গেল। এটা হচ্ছে এই ভেক্টরটা। বোঝা গেল? যেহেতু তোমার স্কেল, তুমি এইটুকুকে তুমি ইউনিট চুজ করেছো, 1 চুজ করেছো, সুতরাং এই হিসাবেই তোমাকে এই ডায়াগ্রামের মধ্যে যতগুলো ভেক্টরকেই তুমি আঁকো না কেন, তোমাকে এই স্কেলেই আঁকতে হবে। তুমি এরকম করতে পারবে না যে 3 মিটার আঁকার সময় তোমার স্কেলটা বড় করে দিলে বা ছোট করে দিলে। বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার বলি ভেক্টরকে সিম্বলিক্যালি কিভাবে লেখা হয়, অর্থাৎ ভেক্টরের চিহ্ন বা প্রতীক যাই বলো, সেটা কীরকম, কিভাবে লিখতে হয়। তো ধরো এই যে ভেক্টরটা এ বি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ বি উপরে অ্যারো। এই যে ভেক্টরটা সি ডি, এটা হচ্ছে এই। পরিষ্কার? আচ্ছা, এবার একটা প্রশ্ন মনে জাগতে পারে, খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে ভেক্টরটা যদি এই দিকে হয়, ধরো এটা এ এটা বি ঠিকই আছে, কিন্তু ভেক্টরটা এই দিকে, মানে অ্যারোটা এই দিকে, ধরো ওয়েস্টের দিকে, তাহলে এই ভেক্টরটাকে কিভাবে লেখা উচিত? এ বি এরকম, নাকি বি এ এরকম? দ্য রাইট প্রসেস ইজ দিস। ভেক্টরের এটাকে বলে আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে শেষ বিন্দু বা এন্ড পয়েন্ট। ওকে, অ্যারোটা সবসময় ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের দিকে হবে, এবং লেখার সময় ভেক্টরকে যখন এইভাবে লিখবো আমরা, তখন অবশ্যই ইনিশিয়াল পয়েন্টটাকে আগে লিখতে হবে। দেখো এই পয়েন্টটা, এই যে ভেক্টরটা, এটার অ্যারো তো এইদিকে আছে, তো এটাকে কখনোই এ বি লেখা যাবে না, এ তো ওর এন্ড পয়েন্ট না। কোন পয়েন্টটা আগে লিখতে হবে? ইনিশিয়াল পয়েন্টটাকে আগে লিখতে হবে, এটাকে লিখতে হবে বি এ। বি এ লিখে অ্যারোটা সবসময় রাইট দিকে, রাইট সাইডেই থাকবে,
এই দিকেই থাকবে, হ্যাঁ, অ্যারো উল্টো দিকে হবে না। ওকে, আচ্ছা, আরেকটা বলি যে ভেক্টরের আরেক রকমভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সিম্বলের সাহায্যে। ফিজিক্সে জানো যত ভৌত রাশি আছে প্রত্যেকেরই কোনো না কোনো সিম্বল আছে, সিম্বল ইউজ হয়। যেমন ধরো ভরের জন্য আমরা এম ইউজ করি, তাই না? সময়ের জন্য টি ইউজ করি, তারপর সরণের জন্য এস ইউজ করি, বেগের জন্য ভি ইউজ করি, তারপর ত্বরণের জন্য এ ইউজ করি, বলের জন্য এফ ইউজ করি, কার্যের জন্য ডাব্লিউ ইউজ করি, শক্তির জন্য ই ইউজ করি। হ্যাঁ, শক্তি বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে একই লেটার দিয়ে একাধিক ভৌত রাশিকেও সূচিত করা হয়, যেমন ই দিয়ে ইলেকট্রিক ফিল্ডকেও ডিনোট করা হয়। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের জন্য বি ইউজ করি, তড়িৎ প্রবাহ মাত্রার জন্য আই ইউজ করি, তাপমাত্রার জন্য থিটা ইউজ করি বা টি ইউজ করি। পরিষ্কার? তো এগুলো ফিজিক্সে আরও প্রচুর, আমরা আমাদের ইংলিশ অ্যালফাবেট ছাড়াও গ্রিক, ল্যাটিন এই সমস্ত অ্যালফাবেটও আমরা ইউজ করি। তো এই যে অ্যালফাবেটগুলো, এগুলো যে যে ভৌত রাশিকে নির্দেশ করে, তারা যদি ভেক্টর হয় তাহলে সেই অ্যালফাবেটগুলোর উপরে অ্যারো দিই আমরা। এটাই হচ্ছে কনভেনশন। যেমন এম মানে ভর স্কেলার রাশি, সুতরাং এর উপরে অ্যারো হবে না। সময় স্কেলার রাশি, এটা কি সরণ বলেছি, সরণ ভেক্টর, অ্যারো হবে। বেগ ভেক্টর, অ্যারো হবে, এটার উপরেও অ্যারো হবে। বলের উপরে অ্যারো হবে। কার্য স্কেলার, হবে না। এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে হবে, এটা যদি চৌম্বক ক্ষেত্র হয় হবে। কারেন্ট স্কেলার, হবে না। তাপমাত্রা স্কেলার, হবে না। অর্থাৎ কোনো ভৌত রাশির সিম্বল, ভৌত রাশিটা যদি ভেক্টর হয় তাহলে তার সিম্বলের উপরে আমরা একটা অ্যারো দিই। তবে বইয়ে একটা নিয়ম আছে, তোমরা দেখবে যে বইতে অনেক সময় অ্যারোটা ইউজ করা হয় না, ইনস্টিড ওই লেটারটাকে একটু বোল্ড করে লেখা থাকে। ধরো বইতে কোনো জায়গায় ধরো পাশাপাশি কতগুলো সিম্বল আছে, মনে করো ভৌত রাশির সিম্বল, ধরো এম লেখা আছে, টি লেখা আছে, আর ধরো মনে করো এক্স লেখা আছে। হ্যাঁ, এই তিনটা ভৌত রাশির সিম্বল। ধরো যে এক্স যে লেটারটা, এই লেটারটা অন্যান্য লেটারগুলোর থেকে একটু বোল্ড করে লেখা আছে, তাহলে তোমার তখন বুঝতে হবে যে এই লেটারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর, এই রাশিটা ভেক্টর। কথা বুঝছো? তো বইতে অনেক সময় অ্যারো না দিয়ে এইভাবেও বোঝানো হয় ভেক্টরকে। অর্থাৎ নর্মাল যদি থাকে তাহলে স্কেলার, যদি একটু মোটা থাকে তাহলে ভেক্টর। কিন্তু এটা কিন্তু আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যখন লিখবো আর কি, তখন এই রুলটা আমরা মানে অ্যাপ্লিকেবল না। লেখার ক্ষেত্রে এই নিয়মটা নেই, এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে একমাত্র। বুঝতে পারছো? লেখার ক্ষেত্রে আমাদের এরকম অ্যারো দিয়েই লিখতে হবে। ভেক্টর হলে অ্যারো দেবো, ভেক্টর না হলে দেবো না। ক্লিয়ার? তাহলে ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, ভেক্টরকে কী করে ছবি আঁকতে হয়, ভেক্টরকে কী করে লিখতে হয়, সেটা আমি দেখালাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ভেক্টরের মান। যেমন এই যে ভেক্টরটা আমি লিখেছিলাম সরণ ভেক্টর, সরণ ভেক্টরকে আমরা ভেক্টর সিম্বল দিয়ে লিখলে এরকম করে লিখি। তো এর মান কত ছিল এই ভেক্টরটার? 4 মিটার, তাই না? তো মান বোঝানোর জন্য আমরা কি করি, এই চিহ্নটা দিই। অর্থাৎ এটা হচ্ছে ভেক্টর এস, তার দুই পাশে এই দুটো দাগ যদি দাও তাহলে এটাকে বলে মডিউলাস অফ এস, হুইচ ইজ ইকুয়াল টু 4 অর 4 মিটার। তুমি ইউনিট ছাড়াও বলতে পারো, শুধু সংখ্যাটাকেও মান বলতে পারো। বোঝা গেল? পরের যে ভেক্টরটা এঁকেছিলাম, এই ভেক্টরটার মান কত? ধরো এটা S1, পরের ভেক্টরটা যদি S2 হয় তাহলে সেই ভেক্টরটার মডিউলাস হচ্ছে 3 মিটার। পরিষ্কার? ধরো আমি যদি মড ভি লিখি, তার মানে কি? তার মানে বোঝাচ্ছে যেটা হচ্ছে ভি ভেক্টরের মান। আমি যদি মড এবি লিখি, ধরো এবি একটা ভেক্টর, তাহলে কি বোঝাবে? এটা হচ্ছে এবি ভেক্টরের মান। ঠিক আছে? হুইচ ইজ এ স্কেলার। মানটা তো অবশ্যই স্কেলার। ওকে ওকে, এবার চলো আমরা ভেক্টর সম্পর্কে আরও কিছু জিনিস, প্রিলিমিনারি জিনিস একটু জেনে নিই, তারপরে আমরা ভেক্টরের যোগ প্রক্রিয়া যেটা, সেটা আজকে শিখব। তো কিছু ছোট ছোট জিনিস ভেক্টর সম্পর্কে আমি এখন বলতে যাচ্ছি, শোনো একটু মন দিয়ে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর মানে কি। সমান ভেক্টর বাংলায় বলে। সমান ভেক্টর মানে হচ্ছে এমন দুটি ভেক্টর যাদের মান এবং দিক সমান বা একই। সাপোজ একটা ভেক্টর এটা,
ধরো এটা একটা সরণ ভেক্টর, মনে করো এটা 4 মিটার টুয়ার্ডস ইস্ট। ধরো আরেকটা সরণ ভেক্টর এটাও 4 মিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। ধরো এটা ভেক্টর এ আর এটা মনে করো ভেক্টর বি। তো এটা সমান কখন? যখন মডিউলাস অফ এ ইজ ইকুয়াল টু মডিউলাস অফ বি হবে এবং এদের দিকও একই হবে। যদি হয় তখন আমরা লিখব ভেক্টর এ ইজ ইকুয়াল টু ভেক্টর বি। পরিষ্কার? একদম সোজা কথা। অর্থাৎ মান এবং দিক যদি সমান হয় বা একই হয় তাহলে ওদেরকে আমরা সমান ভেক্টর বলবো। পরিষ্কার? ওকে, এবার আসি অপোজিট ভেক্টর মানে কি। অপোজিট ভেক্টরস বাংলায় বলে বিপরীত ভেক্টর। মানে কি? ধরো এটা একটা ভেক্টর, দিস ইজ ভেক্টর এ। ধরো এটা আরেকটা ভেক্টর, ভেক্টর বি। এদের মান সমান, মডিউলাস অফ এ ইজ ইকুয়াল টু মডিউলাস অফ বি, বাট ডিরেকশন এক্স্যাক্টলি অপোজিট। ধরো এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট। তখন আমরা বলবো যে এ আর বি হচ্ছে একে অপরের বিপরীত ভেক্টর। তার মানে এই ক্ষেত্রে এ আর বি এর সম্পর্ক কি? এ ইকুয়াল টু বি তো লেখা যাবে না, কারণ ইকুয়াল টু বি মানে মান এবং দিক একই, কিন্তু এদের মান সমান, দিকটা এক্স্যাক্টলি যেহেতু অপোজিট, তখন আমরা এটাকে লিখব এ ইকুয়াল টু মাইনাস বি। তাই না? কারণ মাইনাস বি মানে কি? বি এর উল্টো দিক, বি তো এই দিকে, তাহলে মাইনাস বি মানে বি যদি ওয়েস্ট ডিরেকশনে হয় তাহলে মাইনাস বি মানে ইস্ট ডিরেকশন। সো মাইনাস বি করলে পরে সেটা এ এর সাথে ইকুয়াল হবে, কারণ মান তো সমানই ওদের। বুঝতে পারছো? এ আর মাইনাস বি হচ্ছে ইকুয়াল ভেক্টর। আর এ আর বি যদি বলো তাহলে এ আর বি হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর। ওকে, আচ্ছা, আরেকটা যেটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে কি? আমি অলরেডি ইউনিট ভেক্টর তোমাদের সামনে এঁকেছি একটু আগে। নাম থেকে বোঝা যায়, বাংলায় বলে একক ভেক্টর, যার মান এক। একদম সোজা হিসাব, যার মান এক। কীরকম? আমি দেখো এই যে ভেক্টরটা এঁকেছি, এই ভেক্টরটা এটা একটা 4 মানের ভেক্টর, যার দিক হচ্ছে পূর্ব দিক। এবার একক ভেক্টর মানে হচ্ছে এক মানের ভেক্টর, সোজা কথায়। তো এটাকে সমান 4 ভাগ করো, এই 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 যে এটা একটা একক ভেক্টর, এটাও একটা একক ভেক্টর, এটাও একটা একক ভেক্টর, এটাও একটা একক ভেক্টর, এটারও মান এক, এটারও মান এক, এক এক। পরিষ্কার? কোনো জটিলতা নেই। একক ভেক্টর মানে এক মানের ভেক্টর। এবার প্রশ্ন হচ্ছে যে একটা ভেক্টর আমাকে যদি দেওয়া থাকে, ধরো এই ভেক্টরটা ছিল তোমার ভেক্টর এ, তাহলে এই ভেক্টরের দিকে আমি একক ভেক্টর কি করে পেতে পারি? এই ভেক্টরটার দিকে একক ভেক্টর কি করে পাবো? এই ভেক্টরটার দিকে একক ভেক্টর পেতে গেলে একে কি করতে হবে? এর যে মান, এর মান কত ছিল? 4, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। দ্যাট ইজ এর মডিউলাস অফ এ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি পাবো? আমরা এ এর দিকে একটা একক ভেক্টর পাবো। এর দিকে একক ভেক্টরকে আমরা লিখতে পারি এ ক্যাপ। এটা হচ্ছে একক ভেক্টরের সিম্বল। বুঝতে পেরেছো? তাহলে যে কোনো ভেক্টরের, যে কোনো প্রদত্ত ভেক্টরের একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টর বাই ওই ভেক্টরটির মান। ওকে, এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন পেতে পারি, দ্যাট ইজ ভেক্টর এ ইজ ইকুয়াল টু মডিউলাস অফ এ ইন্টু এ ক্যাপ। তার মানে যে কোনো ভেক্টর ইকুয়াল টু কীভাবে লেখা যায় ভেক্টরটাকে? ওই ভেক্টরটির মান ইন্টু ওই ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর। তাই না? ধরো এটা এক্স অক্ষ, কেমন? ধরো এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর, সেই একক ভেক্টরকে লেখা হয় আই ক্যাপ। এটাই কনভেনশন, তোমরা আজকে না হোক পরের দিনের ভিডিওতে নিশ্চয়ই শিখবে এটা। তো ধরো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা আই ক্যাপ দিয়ে লিখি। এবার যদি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আমাকে আঁকতে হয় যার মান হচ্ছে 6, তাহলে সেই ভেক্টরটা আমি কিভাবে লিখব? সেই ভেক্টরটা আসলে কত, কি লিখব? তার অ্যান্সার হচ্ছে 6 আই ক্যাপ।
এই যে 6 হচ্ছে মান আর আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর। পরিষ্কার? সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, যেটা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ লেখা হয়। তো ধরো তোমাকে বললো যে একটা ভেক্টর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর, সেই ভেক্টরটার মান হচ্ছে 8 একক, তাহলে তুমি কত লিখবে? 8 জে ক্যাপ। পরিষ্কার? যদি বলে যে একটা ভেক্টর তার দিক হচ্ছে নেগেটিভ এক্স অক্ষের দিকে, মান 6 একক, তাহলে কত লিখবে? তখন লিখবে -6 আই ক্যাপ। পরিষ্কার? কারণ আই ক্যাপ মানে কি? পজিটিভ এক্স অক্ষের দিকের একক ভেক্টর, তাহলে আই ক্যাপ দেওয়া মানে নেগেটিভ এক্স অক্ষে চলে গেল দিকটা। আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি। যে কোনো ভেক্টরকে তার মান ইনটু একক ভেক্টর, মানে ওই বরাবর একক ভেক্টর, এই হিসাবে কিন্তু লেখা যায়। এটা খুব ইউজফুল, এটা আমরা ইউজ করবো, এটাও। ক্লিয়ার? ওকে, তো মোটামুটি এইটুকু প্রাথমিক কথাবার্তা বলার ছিল। এবার আমরা সরাসরি চলে যাব যোগ প্রক্রিয়ায়। ওকে, এবার আমরা একেবারে মূল জায়গায় চলে এসেছি, যেটা আমাদের পড়ার উদ্দেশ্য বা শেখার কথা এই চ্যাপ্টারে, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। যে চ্যাপ্টারে আমরা কি শিখবো? ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো ফার্স্ট প্রসেস যেটা শিখবো সেটা হচ্ছে যোগ। তো অ্যাডিশন অফ টু ভেক্টরস। অ্যাডিশন করার জন্য আমাদের কাছে বেসিক্যালি দুটো রুল আছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, আরেকটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। তো একটা একটা করে বলি। ফার্স্ট ট্রায়াঙ্গেল ল। ওকে, ট্রায়াঙ্গেল লটা বলার আগে আমি একটা প্রবলেম নিয়ে নিই। হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে। সাপোজ এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 4 মিটার গেলেন। ধরো এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, এখানে এঁকে নিচ্ছি। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, কেমন? তো পূর্ব দিকে 4 মিটার গেলেন। এরপর উনি দিক পরিবর্তন করে এই দিকে চলে গেলেন, এবং এই দিকটা কোন দিক? সাপোজ এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক, অর্থাৎ উত্তর আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে। এটা তো পূর্ব দিক, আর এটা তো তোমার এই যে এই দিকটা তোমার উত্তর দিক। উনি ঠিক মাঝখান দিয়ে গেলেন, ধরো 3 মিটার গেলেন আরও। তোমাকে প্রশ্ন করা হলো যে তাহলে ওই ব্যক্তির মোট সরণ কত? এটা একটা সরণ, এটাও একটা সরণ, তাহলে ব্যক্তির মোট সরণ কত? পরিষ্কার? তো যেহেতু সরণ ভেক্টর রাশি, সুতরাং যদি মোট সরণ সরাসরি আমাদের যদি স্কেলার রাশি হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। আমরা মোট সরণ কত বলতাম? 4 + 3 মিটার = 7 মিটার। তো এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি এই ক্ষেত্রে যেভাবে উনি গেছেন 7 মিটার কি মোট সরণ? তোমরা সরণ জানো, 9-এ পড়েছো, তোমরা জানো যে সরণ হবে এইটা, ঠিক কি না? এই দূরত্বটা হবে ওর সরণের মান, এবং দিক হবে এটা। প্রাথমিক অবস্থান এ বিন্দু ধরো, বি বিন্দু, অন্তিম অবস্থান সি বিন্দু। আমরা জানি সরণের দিক কোন দিকে হয়? প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে, এবং প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে ন্যূনতম বা সরলরৈখিক দূরত্ব, সেটাই সরণের মান হয়। তাহলে সরণ কিন্তু এটা হবে, নিশ্চয়ই 7 মিটার হবে না। বোঝাতে পারলাম কথা? তাহলে আমরা এই দুটো সরণকে যোগ করে, সরণ তো ভেক্টর রাশি, তাহলে এই দুটো সরণকে যোগ করে কি করে এটা পাওয়া যাবে? কোশ্চেনটা কি পরিষ্কার? কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে দুটো সরণ দেওয়া আছে, দুটোরই মান এবং দিক দেওয়া আছে। প্রথম সরণটা হচ্ছে পূর্ব দিকে, পরের সরণটা হচ্ছে উত্তর পূর্ব দিকে। তোমাকে বলা হয়েছে মোট সরণ কত, তার মানে দুটো সরণের যোগফল বের করতে বলা হয়েছে তোমাকে। পরিষ্কার? তো যেহেতু সরণ ভেক্টর রাশি, সুতরাং এদের যোগ কিন্তু এই নিয়মে হবে না। তুমি ছবি থেকেই বুঝতে পারছো যে এটা 7 মিটার হবে না, ঠিক আছে? তো এটা কত হবে, তার রুল কি, সেটাই আমরা কিন্তু শিখতে যাচ্ছি। ক্লিয়ার? তো সূত্রটা এরকম বলেছে যে ধরো এটা একটা ভেক্টর, ভেক্টর এ, এবং এটা আরেকটা ভেক্টর
ধরো এটা ভেক্টর বি, এরা সমজাতীয় ভেক্টর। সমজাতীয় মানে কি, যদি এটা সরণ হয় এটাও সরণ, যদি এটা বল হয় তাহলে এটাও বল, যদি এটা বেগ হয় তাহলে এটাও বেগ, কারণ সমজাতীয় ছাড়া তো যোগ বিয়োগ করা যায় না, তোমরা জানো, তাই না? তোমরা মাত্রা বিশ্লেষণেও ব্যাপারটা দেখেছো। তাহলে এরা সমজাতীয় ভেক্টর। এই সমজাতীয় ভেক্টর দুটোকে আমরা যদি এটাকে ভাবো যে এটা একটা ত্রিভুজের দুটো বাহু এবং একই ক্রমে গৃহীত দুটো বাহু, অর্থাৎ এই যে ডিরেকশনটা দেখো, ক্রম কথাটার সাথে ডিরেকশন জড়িত, এই যে ডিরেকশন, এই ডিরেকশন, এটা যদি উল্টো দিকে হতো তাহলে বিপরীত ক্রমে বলতাম এটা আর এটা, কিন্তু এটা একই ডিরেকশনে আছে, দেখো মানে এরকম যাচ্ছ তুমি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছ, তাই না? এবার এই যে ত্রিভুজের এরা দুটো বাহু, সেই ত্রিভুজটাকে কমপ্লিট করো, এই যে ত্রিভুজটা, এটা তাহলে ওর তৃতীয় বাহু। তৃতীয় বাহুতে অ্যারো দাও বিপরীত ক্রমে, অর্থাৎ এটা যে ক্রমে আছে এটা উল্টো ক্রমে দাও, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে দাও, এটা যেহেতু বিপরীত ক্রমে মানে ঘড়ির কাঁটার বিপরীতে ছিল, তাহলে এটাই হবে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, যেহেতু এখানে অ্যারো দেওয়া হয়েছে তাহলে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাই হচ্ছে এদের যোগফল বা লব্ধি, ইংরেজিতে লব্ধিকে রেজাল্টেন্ট বলে, তাই এই ভেক্টরটাকে আমরা লিখি আর, রেজাল্টেন্টের আর। সো উই মে রাইট ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। বোঝা গেল? তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি দুটি সমজাতীয় ভেক্টরকে একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা সূচিত করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক সূচিত করবে। এটাই হচ্ছে লব্ধির, এই লেন্থটা হচ্ছে লব্ধির মান, এবং এই যে অ্যারোটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে ভেক্টরটির, লব্ধি ভেক্টরটির বা যোগফল ভেক্টরটির দিক। বুঝতে পেরেছো? তো আমরা যে এখানে লিখলাম আর ইকুয়াল টু এ প্লাস বি, এটার মানে কি? মানে হচ্ছে এ আর বি এই ভেক্টর দুটির যোগফল হচ্ছে আর, এর আর অন্য কোনো আর এক্সট্রা কোনো মিনিং নেই। এখান থেকে আর এর মানও জানা যাবে না, এখান থেকে আর এর দিকও জানা যাবে না। আর এর মান এবং দিক বের করতে গেলে, মানে আর এর মান মানে এই ভেক্টরটার মান এবং এর দিক বের করতে গেলে আমাকে ট্রিগোনোমেট্রি এবং জিওমেট্রির সাহায্য নিয়ে এখানে করতে হবে, ক্যালকুলেশনস করতে হবে। ওকে, তো সেটা আমরা করব। প্রথমে আর এর মান বের করব, তারপরে আর এর দিক বের করব। তো চলো প্রথমে আমরা নির্ণয় করব আর এর মান। আর এর মানকে আমরা সিম্বলিক্যালি কি লিখতে পারি? মডিউলাস অফ আর। ওকে, এটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। কি করব? এটাকে একটু বর্ধিত করব এবং এই বিন্দু থেকে একটা লম্ব আঁকবো বর্ধিত এই রেখাটার উপরে। আচ্ছা, নাম দিয়ে দিই, ধরো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি, আর লম্বটা হচ্ছে সিডি। এবার একটু আমাদের টার্গেটটাকে একটু পরিষ্কার করি, আমরা কি করতে যাচ্ছি, আমাদের কাছে কি কি আছে এবং আমরা কি করতে যাচ্ছি। আমাদের কাছে দুটো ভেক্টর আছে এ আর বি, এই ভেক্টর দুটোর মানও দেওয়া আছে, দিকও দেওয়া আছে। তো মান এবং দিক যেহেতু দেওয়া আছে, সুতরাং এদের মধ্যবর্তী কোণ যেটা, সেটাও কিন্তু প্রকারান্তরে দেওয়া আছে। এবার এই ছবিতে সেটা কোনটা? ধরো এদের মধ্যবর্তী কোণ থিটা বলা আছে, থিটা, তাহলে ছবিতে আইডেন্টিফাই করতে পারো সেটা কোনটা। এই মুহূর্তে একটু অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি এই কোণটা হচ্ছে এটা। এবার তোমাদের মনে হতে পারে এইটা কেন নয়, তাই না? অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় যে ওই ভেক্টর দুটো যে দিকে ক্রিয়াশীল সেই দিক দুটোর মধ্যবর্তী কোণ। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বুঝতে গেলে নিয়ম হচ্ছে যে ভেক্টর দুটোকে একই বিন্দু থেকে আঁকতে হয় বা কল্পনা করতে হয়। তো এরা তো একই বিন্দু থেকে নেই, দেখো এদের আদি বিন্দু এটার এ, এটার আদি বিন্দু হচ্ছে বি। বিষয়টা এরকম, এইখানে দেখো এই হচ্ছে একটা ভেক্টর আর এই হচ্ছে একটা ভেক্টর। তো এদের মধ্যবর্তী কোণ বুঝতে গেলে এই দুটো দিক, এই যে একটা দিক আর এই যে একটা দিক, তাই না, এইটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তো এটা বোঝার উপায় কি হয়? এই ভেক্টরকে মনে রাখবে যে ভেক্টরকে কিন্তু প্যারালালি স্লাইড করা যায়। প্যারালালি স্লাইড করলে তুমি যদি এই ভেক্টরটাকে তুমি যদি এইখানে নিয়ে আসো একদম শিফট করে, কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভেক্টরের কোনো কিছুই পরিবর্তন হলো না, ভেক্টরের মানও ঠিক আছে, দিকও একই আছে। অথবা এই ভেক্টরটাকে যদি প্যারালালি স্লাইড করে এখানে নিয়ে আসো, তাও করতে পারতে।
তাহলে দুজনের আদি বিন্দুটা একই হয়ে গেল, স্টার্টিং পয়েন্ট সেম হয়ে গেল। স্টার্টিং পয়েন্ট যখনই সেম হবে তখন তুমি বুঝতে পারবে ওদের মাঝখানের কোণ কত, কোনটাকে আইডেন্টিফাই করতে পারবে। বুঝতে পারছো? আদারওয়াইজ পারা যাবে না। এখানে তোমার স্টার্টিং পয়েন্ট যদি যেহেতু সেম না, এখান থেকে ডিরেক্ট কোণ বোঝা যাবে না। তো এটাকে আমি এখানে নিয়ে আসলাম, অথবা এটাকেও এখানে নিতে পারতে, এটাকেও যদি এখানে নিতে তাহলে এই যে এই কোণটা হতো। তো এটা আর এটা তো অনুরূপ কোণ, তো বাস, তাহলে এটাও তো থিটাই হতো না। বুঝতে পারছো? তাহলে তাহলে তোমার কাছে কি কি তথ্য আছে? তোমার কাছে এ ভেক্টরের মান এবং দিক আছে, বি ভেক্টরের মান এবং দিক আছে, এবং এদের মধ্যবর্তী কোণ থিটার মান জানা আছে। তো এদের সাপেক্ষে তোমাকে কি করতে হবে? আর এর মান বের করতে হবে। কি কি আছে আরেকবার লিখে নেই। তোমার কাছে আছে মড এ, এ ভেক্টরের মান মানে কি? মড এ। মড এ লেন্থটা কত? এটা হচ্ছে এ বি লেন্থটা। তোমার কাছে আছে মড বি, কোন লেন্থটা? বিসি লেন্থটা, তাই না? আমরা জানি যে একটা ভেক্টরের লেন্থ যেটা, সেটাই ওর মড। আর কি দেওয়া আছে? থিটা। থিটা কোনটা দেওয়া আছে? উইচ ইজ কোন সি বি ডি। এই তিনটি তথ্য তোমার কাছে আছে। তোমাকে কি করতে হবে? আর এর মান নির্ণয় করতে হবে, মড আর নির্ণয় করতে হবে। তার জন্য এই অঙ্কনটা করেছি আমি। এবার চলো শুরু করি ক্যালকুলেশন। তো এই ত্রিভুজটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এসিডি ত্রিভুজটা, এখান থেকে আমরা লিখতে পারি এসি স্কোয়ার, এটা এরকম করে রেখে দিই, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এডি স্কোয়ারকে লেখা যায় এবি প্লাস বিডি হোল স্কোয়ার, সিডি স্কোয়ার যেমন ছিল থাকলো, এটাকে ভেঙে দাও, এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিডি প্লাস, এটাকে দেখো একটু, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এই যে বিডি এই যে সিডি, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, তাই না? ওকে, এবার দেখো তো কি আসলো, এবি স্কোয়ার। এবি স্কোয়ার কি সেটা আমরা জানি, বিসি স্কোয়ার কি সেটাও আমরা জানি, শুধু এখানে একটা অজানা রাশি আছে উইচ ইজ বিডি। এই রাশি, এই দূরত্বটা আমাদের জানা নেই। তো এটাকে আমি রিপ্লেস করব। দেখো, এটাকে এবি স্কোয়ার থাকলো যেরকম ছিল, এবিটাও থাকলো যেরকম ছিল, বিডিকে আমরা লিখতে পারি বিসি কস থিটা, বিসি ইন্টু কস থিটা প্লাস বিসি স্কোয়ার। কেন বিসি ইন্টু কস থিটা লেখা যায়? এই ত্রিভুজটার দিকে একটু তাকাও, এখানে তুমি লিখতে পারো বিডি বাই বিসি, এই যে বিডি মানে ভূমি, বিসি মানে অতিভুজ, দিস ইজ ইকুয়াল টু কস থিটা। সো আমাদের বিডি দরকার, এই যে বিডির জায়গায় কি বসাতে পারো? বিসি ইন্টু কস থিটা। এসে গেল। এবার এগুলো সবগুলোই আমি জানি, এটাও জানা, এটাও জানা, এটাও জানা, এটাও জানা। সো দিস ইজ এসি স্কোয়ার। ওকে ওকে, চলো এবার তাহলে আমাদের এই পাশে কি ছিল? এসি স্কোয়ার, আবার লিখছি ওই লাইনটাই, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিসি কস থিটা, এটা এসছে। আচ্ছা, এসি স্কোয়ার মানে হচ্ছে আমার মড আর তার হোল স্কোয়ার, এবি স্কোয়ার মানে মড এ হোল স্কোয়ার, এটা মড বি স্কোয়ার, এটা 2 ইন্টু মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। দেয়ারফোর মড আর ইজ ইকুয়াল টু, এটা রুট অফ মড এ স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস 2 ইন্টু মড এ মড বি কস থিটা। হয়ে গেল, আর এর মান আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আর এর মান। বুঝতে পেরেছ? অনেক সময় আমরা কি করি, এই মড সাইন বারবার লেখা অসুবিধাজনক জন্য আমরা মড আরকে এইভাবে লিখি, শুধু আর, উপরে কোনো অ্যারো ট্যারো দেবো না, তার মানে বুঝবে এটা মড আর। সেরকম মড এবিকে ওইভাবে একই রকমভাবে লেখা যায়, ব্যাপারটা একটু তাহলে সিম্পল হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস থিটা। এগুলো কিন্তু মড, হ্যাঁ, অ্যারো নেই মানে মড, ভেক্টর চ্যাপ্টারে অন্তত। পরিষ্কার? তো এটাকে তুমি সূত্র হিসাবে মনে রাখতে পারো।
এবার দেখো আমাদের যে প্রবলেমটা ছিল, আমাদের প্রবলেমটা কি ছিল, প্রবলেমটা আরেকবার দেখাই। এই যে প্রবলেমটা, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এর মান 4 মিটার, দিক হচ্ছে পূর্ব দিক, এর মান 3 মিটার, দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। বলো তো এই কোণটা কত ডিগ্রি? তাহলে এটাই আমাদের থিটা 45 ডিগ্রি, কারণ উত্তর পূর্ব মানে উত্তর আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে। তাহলে আমার মড এ আছে, মড বি আছে, থিটাও আছে, তাহলে আমি এটা পাবো না? এটাই তো আমাদের আর, ভেক্টর আর মানে এই দুটোর যোগফল বা লব্ধি পাবো। তো চলো করি। আমরা কি সূত্র পেলাম এখনই, সেই সূত্র দিয়ে করে ফেলি। আমাদের সূত্র হচ্ছে এটা, ঠিক কিনা? তো এটার মধ্যে যদি বসাই তাহলে কি পাবো? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos 45। এটা জাস্ট হিসাব করতে হবে। 16 প্লাস 9, 4 দুগুণ 8, 3 8 24 ইন্টু 1/√2, so it will be 25 প্লাস 12√2। এটা হিসাব করলে যা বেরোবে সেটাই হচ্ছে তোমার ব্যক্তিটির সরণ বা বস্তুটির লব্ধি সরণ। বুঝতে পারছো? তো তার মানে দুটো ভেক্টরকে আমরা যদি যোগ করি, যোগ করার পর যে যোগফল যেটা হবে সেটাও ভেক্টর হয়, সেই ভেক্টরটার মান হচ্ছে, মানের সূত্র হচ্ছে এটা। মনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে যতদিন ফিজিক্স পড়বে এটাকে আমাদের অসংখ্যবার ইউজ করতে হবে। সুতরাং মনে তো রাখতেই হবে, অটোমেটিক্যালি মনে থাকবে, ইউজ করতে করতেই মনে থাকবে। ওকে, তো এটা তো গেল লব্ধি ভেক্টরের মান। এখানেই কিন্তু যোগ প্রক্রিয়াটা শেষ হয়নি, এখনো শেষ হয়নি। আমাদের লব্ধি ভেক্টরের দিকও উল্লেখ করতে হবে, ভেক্টরটা কোন দিকে, তাই না? তাহলে দিক উল্লেখ করার জন্য আমাদের কি করতে হবে দেখো, এখানে করি। হ্যাঁ, ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট আর, এটা কি করে আমরা মেনশন করতে পারি। তো ছবিটাতে আবার ফিরে যাচ্ছি। দেখো, এই ছিল ছবিটা, দেখা যাচ্ছে ছবিটা, এই যে ছবিটা, এইটা তোমার লব্ধি ভেক্টর, এই দুটো হচ্ছে প্রদত্ত ভেক্টর। তো এই লব্ধি ভেক্টরের দিক বলতে গেলে তোমাকে প্রদত্ত যে কোনো একটি ভেক্টরের সঙ্গে এর কোণ উল্লেখ করতে হবে, কোণের মানটা বলে দিতে হবে। আমি যদি এ ভেক্টরের সাথে আর ভেক্টরের কোণটা বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। যেমন এখানে আমি বলেছিলাম এই ব্যক্তির সরণ কত, তো সরণ তো আমরা পেয়ে গেছি, একটু আগে বের করলাম, কিন্তু সরণটা কোন দিকে এটাও তো বলতে হবে। তো তখন আমাকে এই কোণটা বলতে হবে, এই কোণটা। পরিষ্কার? এটাও বলতে পারি আমি, অসুবিধা নেই। তো এটা বা এটা যেটা খুশি বলতে হবে, একটা কোণ বলতে হবে। প্রদত্ত ডিরেকশনগুলোর সঙ্গে যে কোনো একটার সঙ্গে লব্ধি ভেক্টর কত কোণে আনত সেটা বলে দিলেই ডিরেকশন বলা হয়ে যায়। ক্লিয়ার? তো চলো এই কোণটা বের করি এবার। তো এই কোণটা বের করতে গেলে এই ছবিটাকে আমি রাখি এখানে, এবার দেখো রেখে করি। হ্যাঁ, ওকে, দেখো কোণটা কি করে বের করা যায়। এই ত্রিভুজটার দিকে তাকাও, ACD ত্রিভুজটার দিকে। তো আমরা কি লিখতে পারি? tan phi ইজ ইকুয়াল টু লম্ব CD বাই ভূমি, ভূমি হচ্ছে AD, তাই না? AD-কে আমি ভেঙে লিখি AB প্লাস BD। আচ্ছা, CD কি আমরা জানি? CD লেন্থটা কিন্তু আমরা জানি না। CD-কে আমরা লিখতে পারি BC ইন্টু সাইন থিটা। ঠিক যেমন BD-কে একটু আগে লিখেছিলাম BC ইন্টু কস থিটা এই ত্রিভুজ থেকে, সেরকম CD-কেও লেখা যায় BC ইন্টু সাইন থিটা। AB প্লাস BD-র জায়গায় যেটা একটু আগে বসিয়েছিলাম ওটাই বসাবো, BC কস থিটা। এবার দেখো BC মানে কি? BC মানে মড B সাইন থিটা, AB মানে মড A, BC মানে মড B কস থিটা। তাহলে tan phi কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো এগুলো সবই আমার জানা, ঠিক কি না? তাহলে আমরা phi ইকুয়াল টু কত লিখব? এটা আমরা বলেছিলাম ম্যাথমেটিক্যাল টুলস 1-এ, যে এরকম যদি সিচুয়েশান অ্যারাইজ করে tan phi সাইন phi বা সাইন থিটা কস থিটা কিছু একটা মান আসলো, তখন থিটার মান আমরা কি করে লিখি? থিটা ইকুয়াল টু ইনভার্স করে লিখি, tan ইনভার্স B সাইন থিটা
ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। যদি এটা কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু আসে, ধরো √3 আসলো বা 1/√3 আসলো বা 1 আসলো, তাহলে তো ফাই বলে দিতে পারছো, তাই না? 1 আসলে বলবে যে এটা 45 ডিগ্রি। যদি এই মানটা √3 আসে তাহলে বলবে 60 ডিগ্রি। যদি 1/√3 আসে তাহলে বলবে 30 ডিগ্রি। কিন্তু সবসময় এরকম আসবে না, তাই না? অন্য যে কোনো মান যদি আসে যেটা আমাদের চার্টে, স্ট্যান্ডার্ড চার্টে নেই, তখন আমরা এই ফর্মে অ্যান্সার লিখে দেব। তাহলে অ্যান্সারটা কি লিখব? যে আমার লব্ধি ভেক্টর কোন দিকে? আমার লব্ধি ভেক্টর হচ্ছে প্রদত্ত যে ভেক্টর এ তার সঙ্গে এত কোণে আনত। এই কোনটা যা খুশি হতে পারে, 30, 60, 42, 45, যা খুশি হতে পারে, কোনটা মেনশন করে দিতে হবে। তো আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করছিলাম, যে প্রবলেমটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম, প্রবলেমটা এখনো এখানে আছে, দেখো এই যে প্রবলেমটা। তো এটার ক্ষেত্রেও নিশ্চয়ই তাহলে বলতে হবে এটা কত, বের করে দেখানো যেতে পারে কত। চলো এখানেই করি, এখানে জায়গা আছে একটু। তাহলে tan phi ইকুয়াল টু কত হবে? এটা ফাই কার সাথে? ফাইটা হচ্ছে এই 4 এর সাথে। তাহলে উপরে কি হয় দেখো, এই যে সূত্র এখানে আছে, উপরে কি হয়, এটা এটা নাও, আমরা tan phi লিখেছি যেহেতু, বি সাইন থিটা। দেখো একটা জিনিস এখানে খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই ফাইটা যে ভেক্টরের সঙ্গে কোণ, সেইটা হচ্ছে তোমার এ, বাস এইটুকু মাথায় রাখবে। আর দ্বিতীয়টা হচ্ছে বি। তাহলে আমার বি কোনটা? এখানে উপরে তো বি বসবে, আমার বি মানে 3। তাহলে এটা হবে 3 সাইন 45 ডিভাইডেড বাই এ, এ মানে আমার 4, এ মানে এটা, প্লাস 3 cos 45। এবার এটা হিসাব টিসাব করতে হবে। এটা হবে 3/√2, এটা হবে 4 প্লাস 3/√2। হিসাব করলে এই জায়গাটাকে আমি ব্লক করে দিচ্ছি। তাহলে এটা হবে উপরে 3, নিচে হবে 4√2 প্লাস 3। তাহলে হিসাব করলে এটা আসলো। এবার ফাই ইকুয়াল টু যখন লিখবে তখন লিখবে ট্যান ইনভার্স দিস, এই জিনিসটা। অ্যান্সারে কি লিখবে? ওই ব্যক্তির স্মরণ কোন দিকে? তুমি লিখবে যে পূর্ব দিকের সঙ্গে, এটা পূর্ব দিক, পূর্ব দিকের সাথে ট্যান ইনভার্স এত কোণে। কিন্তু পূর্ব দিকের সাথে ট্যান ইনভার্স এই কোণে লিখলেও একটু অসম্পূর্ণতা বা অস্বচ্ছতা থাকে। সেটা হচ্ছে এই কোণটা এই দিকেও তো হতে পারে, এই ডিরেকশনে হতে পারে। তখন তোমাকে মেনশন করতে হবে যে পূর্ব দিকের সাথে এত কোণে, মানে ট্যান ইনভার্স হোয়াট এভার, এটার একটা ভ্যালু তো আসবে, ধরো ট্যান ইনভার্স এক্স। তো পূর্ব দিকের সাথে ট্যান ইনভার্স এক্স কোণে কোন দিকে? পূর্ব দিকের সাথে কোন দিকে? উত্তরে। এইদিকে যদি হতো তাহলে এটা দক্ষিণ হতো, ওই দিকেরটা উত্তর। এইভাবে আমরা দিকটাকে মেনশন করি। তোমরা অঙ্ক যখন করবে তখন দেখতে পাবে যে এইভাবে একটা দিককে অনেক রকমভাবে মেনশন করা যায়। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। কি লিখবো আমরা? যে এই ব্যক্তির স্মরণ পূর্ব দিকের সঙ্গে ট্যান ইনভার্স এক্স কোণে উত্তরে, কারণ এটা হচ্ছে পূর্বের সাপেক্ষে, ওটা উত্তর। পরিষ্কার? তো আশা করি তোমরা যোগ প্রক্রিয়াটা বুঝতে পেরেছো, যে দুটো ভেক্টরকে কী করে যোগ করতে হয়। আরও এক্সাম্পল নিয়ে সলভ করলে পরে আরও পরিষ্কার হবে ব্যাপারটা। নিজেরা করলে সবচেয়ে বেশি ভালো পরিষ্কার হবে, তোমরা নিজেরা করবে। ওকে, তো ত্রিভুজ সূত্র কিন্তু আমরা শিখে নিলাম। এবার এটা যত প্রয়োগ করব তত আমাদের দক্ষতা বাড়বে, আমরা ভেক্টর যোগ করতে পারবো। আচ্ছা, এবার আসি আমাদের যেটা দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র, প্যারালেলোগ্রাম ল। আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এরা কিন্তু ফান্ডামেন্টালি আলাদা সূত্র নয়। অর্থাৎ তোমরা দেখতেই পাবে একটু পরে, এরা একই সূত্র, জাস্ট প্রয়োগ করার কায়দাটা একটু আলাদা। মানে আমি যখন যোগটা করব দুটো ভেক্টরের, আমি ইচ্ছা করলে যে কোনো যোগকে, যে কোনো, মানে তোমাকে ধরো দুটো ভেক্টরকে যোগ করতে দেওয়া হলো, তুমি ইচ্ছা করলে ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারো, ইচ্ছা করলে সামান্তরিক সূত্র দিয়েও করতে পারো। যেখানে সুবিধা, যেটা সুবিধা সেটা ইউজ করব, যার যেটা সুবিধা সে সেটা ইউজ করবে, কোনো অসুবিধা নেই। জাস্ট দুরকমভাবে অ্যাপ্রোচ করা যায়, এইটুকুই শুধু, রেজাল্ট একই আসবে। কারণ দুটো ভেক্টরকে তুমি যোগ করছো, এমন তো হতে পারে না যে এই সূত্র দিয়ে করলে একরকম রেজাল্ট, অন্য সূত্র দিয়ে করলে আরেক রকম রেজাল্ট। এটা তো হওয়ার কথা না, তাই না? একই রেজাল্ট আসবে, জাস্ট প্রয়োগ করার যে কায়দাটা বা অ্যাপ্রোচটা বলতে পারো সেটা একটু আলাদা। কীরকম দেখো, আমরা জানি ভেক্টরকে তো স্লাইড করা যায় প্যারালেলি, একটু আগে বলেছি আমি। তো যেভাবে খুশি ভেক্টর দেওয়া থাক,
তাকে কিন্তু আমরা এইভাবে আঁকতেই পারি, অর্থাৎ একই বিন্দু থেকে আঁকতে পারি। এখানটায় আঁকছি, দেখো ধরো এইটা হচ্ছে ভেক্টর এ আর এইটা হচ্ছে ভেক্টর বি, তাই না? আগে ভেক্টর বিটা এইখানটায় ছিল, এই যে এই জায়গাটাতে ছিল, তো এটাকে তুমি স্লাইড করে এখানে নিয়ে আসো। এবার ভেক্টর দুটো কীরকম হয়ে গেল? এই ধরনের ভেক্টরকে বলে কো ইনিশিয়াল ভেক্টর, এদের ইনিশিয়াল পয়েন্ট সেম, দ্যাটস ওয়াই দে আর কল্ড কো ইনিশিয়াল ভেক্টরস। তো ভেক্টর যেভাবে খুশি দেওয়া থাক, এই দুটো ভেক্টর যেখানে খুশি দেওয়া থাক, তুমি কিন্তু ওদেরকে কো ইনিশিয়াল বানাতেই পারো। জাস্ট একটা ভেক্টরকে স্লাইড করে আরেকটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টে নিয়ে আসতে হবে। তো এই যে এই ভেক্টরটাকে আমি স্লাইড করে নিয়ে আসলাম। এবার দেখো এরা এক বিন্দু থেকে ক্রিয়াশীল, এবার এদের মধ্যবর্তী কোণ এটা, যেহেতু এক বিন্দু থেকে ক্রিয়াশীল, তাই না? আগে মধ্যবর্তী কোণ আমি কোনটাকে বলছিলাম? এটাকে বলছিলাম। তো এইটা থিটা মানে বাস্তবে তো এটাও থিটা, তাই না? এটাকে জাস্ট প্যারালালি স্লাইড করে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এবার এই সূত্রে বলছে কি, যে এরা যে সামান্তরিকের সন্নিহিত বাহু, সেই সামান্তরিকটা আগে আঁকো। সেই সামান্তরিকটা এই যে এইটা হয়ে গেল কমপ্লিট, এটা আমার আগেই আঁকা ছিল। এরা যে বিন্দু থেকে ক্রিয়াশীল, সেই বিন্দুকে আমি যে কর্ণটা, সেটাই হচ্ছে লব্ধি বা এই দুটো ভেক্টরের যোগফল। দেখো আলাদা কিছু হলো কি? আমরা তো ত্রিভুজ সূত্র দিয়ে করলেও এই বাহুটাই তো পেতাম। এই যে এইটা একটা ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই যে আর, এটাই তো ছিল ত্রিভুজ সূত্রে, তাই না? তো তুমি সেটা না করে তোমার কাছে আরেকটা অপশান আছে, তুমি এই ভেক্টরটাকে স্লাইড করে এইখানে নিয়ে আসো, নিয়ে এসে সামান্তরিক বানাও, সামান্তরিকের এই কর্ণটা লব্ধি হবে। তাতে কি লব্ধি চেঞ্জ হলো? ওটাই তো আছে, সব কিছু সেম আছে, ইভেন ক্যালকুলেশনটাও সেম। তুমি এখান থেকে তুমি ইয়ে করো, লম্ব আঁকো, এই যে তোমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আমি ওই ফিগারের সাথে সিমিলারিটি রাখার জন্য এটাকেই ডি দিলাম, এটাকে ই দিলাম। তাহলে এবার এই পার্টটা বাদ দিয়ে দাও। দেখো এই লেন্থটা কত, এই যে লেন্থটা, এটা মড বি। তাহলে এটা যদি মড বি হয়, যেহেতু এটা সামান্তরিক এবং এটা সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এটাও তো মড বি না? তাহলে আলটিমেটলি তো প্রবলেম ওটাই হয়ে গেল, এটুকু বাদ দিয়ে দাও, এই যে থিটা। পরিষ্কার? তাহলে আবার সেম ক্যালকুলেশন, সেম রেজাল্ট। তাহলে মড আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আর এই কোণটা যদি তুমি বলতে চাও ডিরেকশনের জন্য, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কী হবে? বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। পরিষ্কার? সো আলাদা কিছু না, একই সূত্র, জাস্ট অ্যাপ্রোচটা একটু আলাদা। যদি ভেক্টর দুটো একই বিন্দু থেকে ক্রিয়াশীল থাকে, তাহলে আমরা সরাসরি এটা ইউজ করলে সুবিধা হবে, আর যদি আলাদা বিন্দুতে থাকে তাহলে ত্রিভুজ সূত্র ইউজ করলে সুবিধা হবে। তবে যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে যে কোনোটাই ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, চলো এবার এই রেজাল্টটা নিয়ে একটু ডিসকাশনের ব্যাপার আছে। আমরা ত্রিভুজ সূত্র দিয়েই যোগ করি বা সামান্তরিক সূত্র দিয়েই করি, রেজাল্ট তো এই দুটোই আসবে, মানের রেজাল্ট এটা, দিকের রেজাল্ট এটা। এবার এই মানটা নিয়ে একটু ডিসকাস করার প্রয়োজন আছে, তো চলো সেটা করি। আমাদের লব্ধির মানটা একটু দেখো। এই লব্ধির মানটা কিন্তু এই পার্টটার উপরে ডিপেন্ডেন্ট। ধরো দুটো স্থির মানের ভেক্টর নিলাম, ধরো একটার মান 4, একটার মান 3। এবার থিটা যদি চেঞ্জ করতে থাকি, তাহলে কিন্তু লব্ধি ভেক্টরের মান এবং দিক দুটোই চেঞ্জ হতে থাকবে, লব্ধি ভেক্টরটা চেঞ্জ হতে থাকবে। বুঝতে পারো? আমি এখানে ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন এইখানে যে ছবিটা আছে, এটা এখানে আঁকছি, এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, তাহলে এই হচ্ছে তোমার সামান্তরিক, এটা লব্ধি, তাই না? এটা যদি এরকম হতো, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এই যে সামান্তরিক, তাহলে এটা লব্ধি। যদি এরকম হতো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এই যে সামান্তরিক, এটা লব্ধি। যদি এরকম হতো, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এই যে সামান্তরিক, এটা লব্ধি। কি চেঞ্জ হচ্ছে? ভেক্টর দুটোর মান কিন্তু আমি চেঞ্জ করিনি। এটার মান 4, এটার মান 3, 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 তাই না? কি চেঞ্জ হয়েছে? অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়েছে। কোণ চেঞ্জ হওয়ার ফলে দেখো কি হয়েছে, ভেক্টরের লব্ধিগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখো লব্ধির মানও চেঞ্জ হয়েছে, লব্ধির লেন্থগুলো চেঞ্জ হয়েছে না? এবং দিকও চেঞ্জ হয়েছে, দিকও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পরিষ্কার? তার মানে এই থিটাটা যদি আমরা চেঞ্জ করতে থাকি,
তাহলে কি হবে, মান যদি একই থাকে, ভেক্টর দুটোর মান ধরো সেম আছে, আমি যেমন উদাহরণে 4 আর 3 নিয়েছি, থিটা যদি 0 থেকে শুরু করে আমি চেঞ্জ করতে থাকি 180 পর্যন্ত, তাহলে পরে কি হবে, দেখবো আমরা আর এর মান অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে থাকবে। তো আমাদের জানতে ইচ্ছা যে আর এর মান সবচেয়ে বেশি কখন হবে, থিটার মান কত হলে আর এর মান সবচেয়ে বেশি হবে, এবং সেই সবচেয়ে বেশি মানটা কত, এবং আর এর মান সবচেয়ে কম কখন হবে। তো এটা খুবই অবভিয়াস, এখান থেকে সরাসরি পাওয়া যায়। দেখো আর এর মান কিন্তু কস থিটার সাথে প্রপোর্শনাল আর ডিরেক্টলি, তাই না? মানে ডিরেক্টলি প্রপোর্শনাল বলতে এরকম আর কি, যে কস থিটার মান বাড়লে আর এর মান কিন্তু বাড়বে, কস থিটার মান যখন যত কমবে আর এর মান তত কমবে। তাহলে কস থিটা যখন সর্বোচ্চ মান তখন আর সর্বোচ্চ হবে, যখন সর্বনিম্ন তখন সর্বনিম্ন হবে। তো কস থিটার সর্বোচ্চ সর্বনিম্ন মান এতদিনে আমরা জানি, তাই না? তাহলে আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে, যখন কস থিটা সর্বোচ্চ, কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, কস থিটা +1 মানে থিটা কত, 0 ডিগ্রি, এবং সেই আর ম্যাক্সের ভ্যালু কত, বসিয়ে দাও কস থিটা +1, তাহলে a² + b² + 2ab, তার উপরে রুট, তার মানে মড a প্লাস মড b। আর কি, আর ইকুয়াল টু আর মিন হবে যখন কস থিটা সর্বনিম্ন, কস থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, কখন হয়, যখন থিটা 180 ডিগ্রি। সেই আর মিনের ভ্যালু কত, সেই আর মিনের ভ্যালু হবে, এখানে -1 বসাও, তাহলে a² + b² - 2ab হবে, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তখন হবে a - b², তার মানে মড a মাইনাস মড b। বুঝতে পারছো? এবার এই বিষয় দুটো একটু বোঝো যে এই কেস দুটো কখন হয়। থিটা 0 ডিগ্রির অ্যাকচুয়ালি ফিজিক্যালি মিনিং কি? থিটা 0 ডিগ্রি মানে হচ্ছে এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, একই দিকে। বুঝতে পারছো? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তার মানে ভেক্টর দুটো কীরকম, আইদার এক লাইনে অথবা প্যারালেলও হতে পারে। ধরো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, প্যারালেল মানে একই ডিরেকশন, মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। ইন দ্যাট কেস ওদের লব্ধির মান কত হয়, দুটো ভেক্টরের মানের সরাসরি যোগ, মড a প্লাস মড b। যেমন এই ক্ষেত্রে কত হবে, 7, 3 + 4। বুঝতে পারছো? এটাই ওদের লব্ধির সর্বোচ্চ মান। আচ্ছা, মিনিমাম কখন হয়, যখন কস থিটা -1, কস থিটার সর্বনিম্ন মান -1, তোমরা জানো নিশ্চয়ই, ত্রিকোণমিতি এইটুকু নিশ্চয়ই করেছো। তো কস থিটার সর্বনিম্ন মান -1 কখন হয়, যখন থিটা 180। থিটা 180 মানে ভেক্টর দুটো কিভাবে আছে, এই যে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই যে একটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই যে ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, একদম বিপরীত। বুঝতে পারছো? ইন দ্যাট কেস কি হয়, a - b, বড়টার থেকে ছোটটা বাদ হয়, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 4 - 3, দ্যাট ইজ 1। তো এই বিষয় দুটো খুব মানে আমাদের কাজে লাগে, আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে আমরা ইউজ করি। তার মানে মনে রাখবে এটা, যে দুটো ভেক্টর যদি সেম ডিরেকশন হয়, প্যারালেল যদি হয়, তাহলে ওদের লব্ধির মান হবে সরাসরি ওদের মানের যোগফল। আর যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ একটা বড়টার থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। এবং লব্ধির ডিরেকশন কি হবে, এই ক্ষেত্রে ওরা যে ডিরেকশনে সেই ডিরেকশনেই হবে, আর এই ক্ষেত্রে বড়টার ডিরেকশনে হবে। যেমন এই ক্ষেত্রে বড়টা আমার পূর্ব দিকে, যদি ছোটটা পশ্চিম দিকে হয়, তাহলে লব্ধির ডিরেকশন ইস্টে হবে, পূর্ব দিকে হবে, যেহেতু পূর্ব দিকেরটা বড় ছিল। বোঝা যাচ্ছে কথা? তাহলে ইন জেনারেল আমরা কি লিখতে পারি, ইন জেনারেল লিখতে পারি যে লব্ধি ভেক্টরের মান <= a প্লাস b, <= a - b, তাই কি না? এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না। যেমন এই ক্ষেত্রে আমি 4 আর 3 মানের দুটো ভেক্টর নিয়ে করে দেখালাম, সর্বোচ্চ মান কত 7, সর্বনিম্ন মান কত 1। তার মানে এই দুটো ভেক্টরের লব্ধি, ভেক্টর দুটো যেভাবে খুশি ক্রিয়া করুক, অর্থাৎ ওদের মধ্যবর্তী কোণ যাই হোক না কেন, কখনোই এদের লব্ধির মান 7-এর চেয়ে বড় হবে না, 1-এর চেয়ে ছোট হবে না। 1 আর 7-এর মাঝে কোথাও কোনো না কোনো মান হবে। যখন ওরা বিপরীত দিকে ক্রিয়া করবে তখন হবে 1, আর যখন ওরা একই দিকে ক্রিয়া করবে তখন হবে ওদের লব্ধির মান 7। পরিষ্কার? ওকে। এবার লাস্ট যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে পলিগন ল বা বহুভুজ সূত্র। মনে রাখবে এটাও কোনো ফান্ডামেন্টাল সূত্র না, এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটা প্রয়োগ মাত্র, আর কিচ্ছু না। বহু ভেক্টর যদি থাকে, ধরো 2-এর বেশি ভেক্টর আছে, দুইটা ভেক্টরকে তো আমরা যোগ করতে জানি, তাহলে 3টা দিলে, 4টা দিলে, 5টা দিলে কি করে যোগ করব? তো অ্যান্সার হচ্ছে দুটোকে পারলে, যে দুটো সংখ্যাকে যোগ করতে পারে, সাধারণ অ্যালজেব্রার কথা ভাবো,
আমরা যদি 2+3 করতে পারি তাহলে 2+3+5 দিলেও পারবো। তো ভেক্টরেও প্রসেসটা একই, অর্থাৎ তিনটা ভেক্টর যদি আমাকে যোগ করতে দেয় তাহলে আমি প্রথমে দুটোকে যোগ করব, যেটা পাবো তার সাথে তৃতীয়টা যোগ করব, যেটা পাবো তার সাথে চতুর্থটা যোগ করব, তো ক্রমিক যোগ করে যাব। তো সেটারই একটা শর্ট ফর্ম হচ্ছে পলিগন ল। কি বলেছে, ধরো তোমার কাছে কয়েকটা ভেক্টর আছে, ধরো এটা একটা ভেক্টর এ, ধরো এটা একটা ভেক্টর বি, ধরো এটা একটা ভেক্টর সি, ধরো এটা আরেকটা ভেক্টর ডি। তো এই ভেক্টরগুলো যদি একটা বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুর দ্বারা সূচিত হয় তাহলে শেষ বাহুটি, এই যে শেষ বাহু বিপরীত ক্রমে অবশ্যই, এটা হবে ওদের লব্ধি। এবিসিডির লব্ধি হবে কি, আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই চারটার লব্ধি হচ্ছে এইটা হবে, এটাই সূত্র। অর্থাৎ তোমাকে যে ভেক্টরগুলো দেওয়া হবে সেগুলোকে তুমি যদি কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুর দ্বারা সূচিত করতে পারো তাহলে ওই বহুভুজের যে শেষ বাহুটা বিপরীত ক্রমে যদি নেওয়া হয় তাহলে সেটাই হবে ওই ভেক্টরগুলোর লব্ধি বা যোগফল। কি করে বোঝা গেল এটা? সিম্পল, দেখো এই দুটো ভেক্টরকে যোগ করতে গেলে আমি বলছি এটা ক্রমিক যোগ, আর কিছুই না, ক্রমিক যোগ করেই এটা পাওয়া গেছে। দেখো এই দুটো ভেক্টরকে যদি যোগ করো তাহলে তুমি এটা পাবে, ত্রিভুজ সূত্র। এই যে এটাকে তুমি R1 নাম দাও। এবার R1 আর সি কে যদি যোগ করো তাহলে এটা পাবে, এটাকে তুমি R2 নাম দাও। এবার R2 আর ডি কে যোগ করো, এটা পাবে। ঠিক কি না? দেখো R1 ইকুয়াল টু কি লিখবে, এ প্লাস বি, এই যে একই ক্রম, এটা বিপরীত ক্রম। তারপরে এই ত্রিভুজটাতে চলে যাও, এটাতে কি লিখবে তুমি, R1 প্লাস সি ইকুয়াল টু R2, তাহলে R2 ইকুয়াল টু কি লিখবে, R1 প্লাস সি। R1 ইটসেলফ ইজ এ প্লাস বি, সো এ প্লাস বি প্লাস সি। এবার পরের ত্রিভুজে চলে যাও, এটা আর এটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে, তাহলে এটাই লব্ধি বাকি দুটোর, আর ইকুয়াল টু R2 প্লাস ডি। R2 মানে আবার এটা, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই যে পরিষ্কার। তো এটা জাস্ট কিচ্ছু না, মানে এটা দিয়ে যে আমাদের খুব হেল্প হবে তা নয়, তবে হ্যাঁ একটা জায়গায় হবে, সেটা হচ্ছে যে তোমাকে যদি এরকম 3-4টা বা আরও বেশি ভেক্টর একসাথে তোমার কাছে থাকে, তো তুমি সরাসরি লব্ধি ভেক্টরটা যদি জানতে চাও তাহলে পরে তুমি কি করে সরাসরি লব্ধি ভেক্টরটা যদি আঁকতে চাও আর কি, তাহলে তুমি এইভাবে আঁকতে পারো। এমনি লব্ধি ভেক্টরে যদি তোমাকে মান বের করতে বলে, ধরো এই আর এর মান বের করতে বললো, তাহলে এইখান থেকে তো কিছুই করা যাবে না, এটা থেকে তো আর মান বেরোবে না, তোমাকে ওই প্রসেস মেনটেন করে আসতে হবে। অর্থাৎ এই দুটোর লব্ধির মান আগে বের করতে হবে, তারপরে এই দুটোর লব্ধির মান বের করতে হবে কোন সূত্র দিয়ে, ওই যে √a² + b² + 2ab cos θ। তারপরে এই দুটোর লব্ধির মান বের করলে তবে গিয়ে তুমি আর এর মান পাবে। তো প্রসেসটা জটিল, মানে লেন্দি, কিন্তু একবারে যদি তুমি লব্ধিটা আঁকতে চাও ছবিতে, দিস ইজ দ্য প্রসেস। অর্থাৎ তোমার 4টা ভেক্টর আছে, 4টা ভেক্টরের ডিরেকশন জানো, তুমি জানতে চাও যে তাহলে লব্ধিটা কোন দিকে হবে, তাহলে একবারে তুমি এই যে এই রুলটা যদি অ্যাপ্লাই করো, একবারে বুঝে গেলে যে লব্ধিটা এই দিকে হবে। পরিষ্কার? একটা বহুভুজের 4টা বাহু দ্বারা এই 4টা ভেক্টরকে সূচিত করে দাও, শেষ বাহুটাই হবে ওদের লব্ধি। তো এটা কোনো ফান্ডামেন্টাল সূত্র নয়, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের প্রয়োগ। পরীক্ষা অনেক সময় এটা প্রশ্ন করে যে দেখাও যে বহুভুজ সূত্রটি অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রেরই একটি প্রয়োগ, তো যে এইটুকু ব্যাপার দেখাতে হয়। পরিষ্কার? তো আমরা যোগ কিন্তু শিখে গেলাম। যোগ নিয়ে যে সমস্ত অঙ্ক টঙ্ক আছে বইতে খুঁজবে একটু, যেগুলো অঙ্ক করে দেওয়া আছে এবং অনুশীলনীতে আছে তোমরা করবে। আমরা পরের দিন বিয়োগ এবং অন্যান্য প্রক্রিয়াগুলো শিখব। আজকের মতো এ পর্যন্তই।